সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় বাংলা, প্রোগ্রাম স্নাতক সম্মান, তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-1007। কোর্সের নাম ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। লেকচার নম্বর 9। লেকচার শিরোনাম রবীন্দ্রনাথ ঠাকুর লোকছড়া। শিক্ষকের নাম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, উপাধ্যক্ষ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমরা একটু সিলেবাসটি দেখে নিই। বাংলা লোকসাহিত্য সিলেবাসের খ অংশ 60 নাম্বার। দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকা, মহুয়া দেওয়ানা মদিনা আমরা এর আগে আলোচনা করেছি। রূপকথা দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুরমার ঝুলি, সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর লোকছড়া। আমাদের আর একটি লেকচার বাকি থাকবে, ডাক ও খনার বচন। আমরা শুরুতেই রবীন্দ্রনাথের একটি ছবি দেখলাম। আজ যা শিখব বা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের ফোকলোর সংগ্রহ ও সম্পাদনা প্রসঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর সংগৃহীত লোকছড়ার পরিচিতি এবং রবীন্দ্র বিশ্লেষণ। এছাড়াও ছড়ার মিশ্রণ সম্পর্কে একটু জানব। রবীন্দ্র সংগ্রহ। রবীন্দ্রনাথ লোকসাহিত্য নামে একটি গ্রন্থ প্রকাশ করেন 1314 বঙ্গাব্দে। এই গ্রন্থ প্রকাশের আগে রবীন্দ্রনাথ যখন শিলাইদহ, শাহজাদপুর এবং পতিশর এলাকায় ছিলেন, তিনি তার জমিদারি দেখাশোনার জন্য 1889 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে আসেন। 1889 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 1 দশক রবীন্দ্রনাথ বাংলাদেশের শিলাইদহ, শাহজাদপুর এবং পতিশরে অনেকটা স্থায়ীভাবে বসবাস করেছিলেন। এই সময় শিলাইদহ, শাহজাদপুর এবং পতিশরের বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে শাহজাদপুর এবং শিলাইদহ থেকে তিনি বেশ কিছু মেইলি ছড়া সংগ্রহ করেন। এই মেইলি ছড়া সংগ্রহের আগে রবীন্দ্রনাথ শিলাইদহেই একটি লালনের গানের খাতা পেয়েছিলেন। সেটি নিয়েও রবীন্দ্রনাথ একটি প্রবন্ধ লিখেছিলেন। তো এই ছড়াগুলি এক জায়গায় করে রবীন্দ্রনাথ 1301 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন মেইলি ছড়া নামে। পরবর্তীতে রবীন্দ্রনাথ এই ছড়াটি ছেলে ভোলানো ছড়া নামকরণ করেন। গ্রন্থ আকারে যখন প্রকাশ করেন, লোকসাহিত্য গ্রন্থে যখন এই মেইলি ছড়াটি স্থান পায়, তখন তিনি মেইলি ছড়ার পরিবর্তে ছেলে ভোলানো ছড়া নাম দিয়ে প্রকাশ করেন। এছাড়াও 1301 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ছেলে ভোলানো ছড়া নামে ছেলে ভোলানো ছড়া 2 এই শিরোনামে 1301 বঙ্গাব্দের মাঘ এবং 1302 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় ছেলে ভোলানো ছড়ার উপর আরও 2টি প্রবন্ধ প্রকাশ করেন। এই 2টি প্রবন্ধ, প্রথমে মেইলি ছড়া এবং ছেলে ভোলানো ছড়া, এই 2টি প্রবন্ধই রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে ছেলে ভোলানো ছড়া নামে। ছেলে ভোলানো ছড়া 1 এবং ছেলে ভোলানো ছড়া 2 নামে। ছেলে ভোলানো ছড়া 1, এই 1 সংখ্যাটি রবীন্দ্রনাথ ব্যবহার করেননি, কিন্তু ছেলে ভোলানো ছড়া 2 এই সংখ্যাটি তিনি ব্যবহার করেছেন। মূলত রবীন্দ্রনাথের এই 2টি প্রবন্ধই আমাদের পাঠ্য লোকছড়া নামে। কিন্তু রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থে এই 2টি ছড়া ছাড়াও কবি সঙ্গীত এবং গ্রাম্য সাহিত্য নামে আরও 2টি প্রবন্ধ আছে। কবি সঙ্গীত সাধনা পত্রিকায় 1302 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে প্রকাশিত হয়
এছাড়াও গ্রাম্য সাহিত্য এটি ভারতী পত্রিকায় 1305 বঙ্গাব্দের ফাল্গুন এবং চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। এছাড়াও রবীন্দ্রনাথ আরও বেশ কিছু ফোকলোরের উপাদান উপকরণ সংগ্রহ করেন, লোকসাহিত্যের উপাদান উপকরণ সমূহ সংগ্রহ করেন এবং সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করেন। এর মধ্যে বাউল গানের কথা একটু আগে বলেছি, যে বাউল গান সঙ্গীত সংগ্রহ নামে এটি একটি সমালোচনা ছিল। এটি ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ প্রকাশ করেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি মেইলি ব্রত, অঘোরনাথ চট্টোপাধ্যায়ের একটি গ্রন্থ। 1303 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ মেইলি ব্রতর একটি ভূমিকা লিখেছিলেন অঘোরনাথ চট্টোপাধ্যায়ের। এছাড়াও ঠাকুরমার ঝুলি 1314 এই গ্রন্থের একটি ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ। এছাড়া অধ্যাপক মনসুর উদ্দিনের হারামণি গ্রন্থের প্রথম খণ্ড 1330 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এই প্রথম খণ্ডের ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও বেড়াল ঠাকুরজি এই গ্রন্থটিরও তিনি একটি ভূমিকা লিখেছিলেন। গ্রন্থটি প্রকাশিত হয় 1330 বঙ্গাব্দে। এই গ্রন্থগুলি ছাড়াও রবীন্দ্রনাথ বেশ কিছু ভাষণ এবং অভিভাষণ দিয়েছেন, যেসব জায়গায় আমরা এইসব ভাষণে রবীন্দ্রনাথের ফোকলোর ভাবনার বা লোকসাহিত্য ভাবনার পরিচয় পাওয়া যায়। এই ভাষণ অভিভাষণের মধ্যে ছাত্রদের প্রতি সম্ভাষণ, বঙ্গীয় সাহিত্য পরিষদ দের উদ্যোগে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে রবীন্দ্রনাথ ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেইসব ভাষণে তিনি লোকসাহিত্যের জাতীয় গুরুত্বকে অনুধাবন করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এছাড়াও হিবার্ট বক্তৃতা, লন্ডনে তিনি হিবার্ট বক্তৃতা দিয়েছিলেন। এছাড়াও দর্শন মহাসভার সভাপতির করার সময় যে ভাষণ দিয়েছিলেন, সেগুলোর মধ্যেও রবীন্দ্রনাথের ফোকলোর ভাবনার পরিচয় পাওয়া যায়। এছাড়াও রবীন্দ্রনাথের ছিন্নপত্র এবং ছিন্নপত্র ছাড়াও বেশ কিছু চিঠিপত্র এবং পত্রপত্রিকায় বেশ কিছু সমালোচনাতেও আমরা রবীন্দ্রনাথের লোকসাহিত্য এবং ফোকলোর ভাবনার কিছু সন্ধান পাই। রবীন্দ্রনাথ সংগৃহীত লোকছড়া, ছেলে ভোলানো ছড়ার কথা আমরা বলেছি, যে প্রবন্ধটি তিনি লিখেছিলেন মেইলি ছড়া নামে। এই মেইলি ছড়ায় মোট 21টি ছড়ার তিনি আলোচনা করেছেন। এছাড়া ছেলে ভোলানো ছড়া 2-এ তিনি 85টি ছড়া সংকলন করেছেন। এখানে আলোচনা তিনি খুব বেশি করেন নাই। ছেলে ভোলানো ছড়া 2-এ তিনি মাত্র 1.5 পৃষ্ঠা আলোচনা করেছেন, আর বাদবাকি যে আলোচনা যেগুলো আছে সেই সবগুলোই মূলত ছড়ার সংকলন। এখানে রবীন্দ্রনাথ ব্যক্তিগতভাবে আর কোনো অভিমত ব্যক্ত করেন নাই, কিন্তু ছেলে ভোলানো ছড়া প্রথম প্রবন্ধটিতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, ছড়ার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই প্রবন্ধটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মাত্র 28 পৃষ্ঠার একটি প্রবন্ধ। এইটি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, রবীন্দ্রনাথের এই ফোকলোর ভাবনার বিশেষ করে ছড়ার যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো সম্পর্কে তোমরা অবহিত হতে পারবে। এই দুটি প্রবন্ধে রবীন্দ্রনাথ মোট 106টি ছড়া অন্তর্ভুক্ত করেছেন। এই 106টি ছড়ার মধ্যে আগডুম বাগডুম ছড়ায় তিনি 3টি কথান্তর বা পাঠান্তর দিয়েছেন। কথান্তর হলো যে একই পাঠের যখন একাধিক পাঠ দেওয়া হয় তখন সেটাকে কথান্তর বলে। যে একই পাঠের মধ্যে কিছু কিছু দেখা যায় একটু শব্দের পরিবর্তন হয়েছে অথবা একটু বাক্যের পরিবর্তন হয়েছে আরেকটি পাঠে গিয়ে, এই পাঠটি যেরকম পরের পাঠটি গিয়ে একটু শব্দ চেঞ্জ হয়েছে, তারপরের পাঠটি গিয়ে যে এইখানে শব্দটি যেই জায়গায় যে লাইনে আছে ওইখানে গিয়ে ঠিক ওই শব্দটি বা বাক্যটি অন্য জায়গায় বসেছে। এই রকম রূপান্তর করার মধ্যে যখন থাকে তখন সেইটিকে বলা হয় কথান্তর। কথান্তর বা পাঠান্তর শব্দের অর্থ হলো পাঠের অন্তর, অর্থাৎ একটি পাঠের
যখন একাধিক পাঠ পাওয়া যায় সেইটিকেই বলা হয় কথান্তর বা পাঠান্তর। ঘুমপাড়ানি ছড়াতেও রবীন্দ্রনাথ এইরকম 3টি কথান্তর বা পাঠান্তর দিয়েছেন। এছাড়াও আরও কিছু 2-1টি ছড়া আছে, আরও কয়েকটি ছড়া, সেগুলোরও রবীন্দ্রনাথ পাঠান্তর দিয়েছেন। কিন্তু তিনি আগডুম বাগডুম ছড়ারই একমাত্র পাঠান্তর নির্দেশ করেছেন, বাদবাকি ছড়াগুলোর কোনো পাঠান্তর নির্দেশ করেননি। আমরা রবীন্দ্র সংগৃহীত কয়েকটি ছড়ার একটু উদাহরণ দিচ্ছি, যে এই ছড়াগুলো তোমাদের পরীক্ষার উত্তর লেখার ক্ষেত্রে একটু মনে রাখা দরকার, যে যখন উত্তরগুলো লিখবে তোমরা তখন উদাহরণ হিসেবে এই ছড়াগুলো প্রয়োগ করবে। তো আমরা এখানে 5টি ছড়াকে নিয়ে এসেছি। প্রথম লাইনগুলো আমরা স্লাইডে উল্লেখ করেছি, কিন্তু আমি ছড়াগুলো একটু পড়ছি। যে একটি বিখ্যাত ছড়া আছে, যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা যাবেন শ্বশুর বাড়ি কাজীতলা দিয়ে, কাজী ফুল কুড়োতে পেয়ে গেলুম মালা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম সীতারামের খেলা, নাচো তো সীতারাম কাকাল বেঁকিয়ে, আলো চাল দেব টাপাল ভরিয়ে। এইরকম ছড়াটি দীর্ঘ ছড়া। এছাড়াও আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান, এক কন্যে রাধেন বাড়েন এক কন্যে খান, এক কন্যে না খেয়ে বাপের বাড়ি যান। আমরা এই ছড়াগুলো ছোটবেলা পড়েছি বিভিন্ন বই পুস্তকে এবং অন্যান্য জায়গায়, এখনো আমরা এই ছড়াগুলো মাঝে মধ্যে বলে থাকি। এছাড়াও এক বেশ পরিচিত আরও একটি ছড়া রবীন্দ্র সংকলনে আছে, নটন নটন পায়রাগুলি ঝোটন রেখেছে, বড় সাহেবের বিবিগুলি নাইতে এসেছে, দুপাড়ে 2 রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে। এটিও একটি দীর্ঘ ছড়া, আমরা শুধু আংশিক একটু বলছি। এছাড়াও ঘুমপাড়ানি ছড়ার কথা বলেছি, যে কয়েকটি ঘুমপাড়ানি ছড়ার উদাহরণ দিয়েছেন রবীন্দ্রনাথ। এরকম একটি ঘুমপাড়ানি ছড়া, ঘুমপাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যেও, বাটা ভরে পান দেব গাল ভরে খেয়েও, ঠান বাঁধানো ঘাট দেব বেসম মেখে নেও, শীতল পাটি পেরে দেব পড়ে ঘুম যেও, আম কাঁঠালের বাগান দেব ছায় ছায় যাবে, 4 বেয়ারা দেব কাঁধে করে নেবে, 2 বাদি দেব পায়ে তেল দেবে, উল্কি ধানের মুরকি দেব নারেঙ্গা ধানের খই, গাছ পাকা রম্ভা দেব হাড়ি ভরা দই। আরেকটি ছড়া, ও পাড়েতে যেও না বধূ এসেছে, বধূর হাতে ভাত খেয়েও না ভাপ লেগেছে, ভাপ ভাপ কদমের ফুল ফুটে রয়েছে, ঢাকন খুলে দেখো বড় বউর খোকা হয়েছে। এছাড়াও আরেকটি খুব পরিচিত ছড়া আছে, এর মধ্যেও এই বইয়ের ব্যাপারটি আছে, পানকৌড়ি ডাঙ্গায় উঠেছে, তোমার শাশুড়ি বলে গেছে বেগুন কোটোছে, ও বেগুন কুটো না বিষ রেখেছে, ও ঘরেতে যেও না বধূ এয়েছে, বধূর পান খেয়েও না ঝগড়া করেছে, দাদাকে দেখে কদম পানা ফুটে উঠেছে। এরকম অসংখ্য ছড়া আছে। এই 106টি ছড়ার মধ্যে চমৎকার কিছু ছড়া রবীন্দ্রনাথ এই ছড়াগুলোর ব্যাখ্যা করেছেন। প্রথম প্রবন্ধের কথা বলেছি। এই ছড়াগুলো ব্যাখ্যা করতে গিয়ে রবীন্দ্রনাথ ছড়াটির এই ছড়ার যে রস, সেই রসের তিনি নাম দিয়েছেন বাল্য রস। এছাড়াও রবীন্দ্রনাথ ছড়াগুলিকে মেঘের সঙ্গে তুলনা করেছেন। মেঘ যেমন এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় এবং প্রতি মুহূর্তে মেঘের রং বদলায়, এবং মেঘ চিরনবীন, শিশু যেমন চিরনবীন, মেঘও তেমনি চিরনবীন। আমরা কালিদাসের সময় সে মেঘের কথা পাই, তখন যেমন মেঘ ছিল, আজকে মেঘ আছে, ভবিষ্যতেও মেঘ থাকবে। এই যে মেঘের যে নিত্য নতুন রূপ, শিশুকেও রবীন্দ্রনাথ এই চিরনবীন মেঘের মতোই চিরনবীন বলেছেন। সে এই চিরনবীন শিশু, সে কোনো নিয়ম মেনে চলতে পারে না, নিয়ম মেনে চলে না,
নিয়ম মেনে চলতে চায় না। তো ছড়াগুলির মধ্যেও আমরা এই রকম বিষয়গুলোই দেখি যে শিশুর যে নিয়ম ভাঙ্গার যে গান, নিয়ম ভাঙ্গার যে ব্যাপার, সেই নিয়ম ভাঙ্গার ব্যাপারগুলোই রবীন্দ্রনাথ চমৎকার করে ব্যাখ্যা করেছেন। তিনি ছড়াগুলিকে বলেছেন স্বপ্নবৎ। স্বপ্ন যেমন এলোমেলোভাবে আসে, কোনো শৃঙ্খল বদ্ধভাবে ছড়া আসেন স্বপ্ন আসে না। এই ছড়াগুলো ঠিক তেমনি। ছড়ার মধ্যে আমরা যে ভাব দেখি, যে কথা দেখি, সেই কথাগুলো যে একটির সঙ্গে আরেকটির প্রথম লাইনের সঙ্গে যেন দ্বিতীয় লাইনের মিল নেই। আবার দ্বিতীয় লাইনের সঙ্গে যেন তৃতীয় লাইনটির মিল নেই। দ্বিতীয় লাইনে এক কথা বলা হচ্ছে, তৃতীয় লাইনে আরেক কথা বলা হচ্ছে। যেমন একটু আগে আমরা যে কয়েকটি ছড়া বললাম, উদাহরণ দিলাম, বৃষ্টি পড়ে টাপর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ের কথা বলা হয়েছে। তারও আগে যমুনাবতী সরস্বতীর কথা বলা হয়েছে। এবং একটির সঙ্গে আরেকটির যে এই বিষয়গুলো, এই যে খাপছাড়া বিষয়গুলো, এই আপাতদৃষ্টিতে আমাদের কাছে খাপছাড়া মনে হলেও আসলে শিশুর জগৎটি ঠিক ওই রকমই। রবীন্দ্রনাথ এইরকমভাবেই এই ছড়াগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো রবীন্দ্রনাথের দুটো একটি উক্তি একটু আমরা জানতে চাই যে এই ব্যাখ্যা বিশ্লেষণকে রবীন্দ্রনাথ কীভাবে একটু ব্যাখ্যা করেছেন ছড়াগুলোর। আমি একটু রবীন্দ্রনাথের ছেলে ভুলানো প্রবন্ধ, প্রথম প্রবন্ধ থেকে একটু উদ্ধৃতি দিচ্ছি। ছেলে ভোলানো ছড়ার মধ্যে আমি যে রসাস্বাদ করি, ছেলেবেলাকার স্মৃতি হইতে তাহাকে বিচ্ছিন্ন করিয়া দেখা আমার পক্ষে অসম্ভব। সেই ছড়াগুলির মাধুর্য কতটা নিজের বাল্যস্মৃতি এবং কতটা সাহিত্যের চিরস্থায়ী আদর্শের উপর নির্ভর করিতেছে তাহার নির্ণয় করিবার উপযুক্ত বিশ্লেষণ শক্তি বর্তমান লেখকের নাই। আর শুরুতেই রবীন্দ্রনাথ এই ছড়াগুলোর সম্পর্কে একটু বলেছেন। বাংলা ভাষায় ছেলে ভুলাইবার জন্য যে সকল মেয়েরই ছড়া প্রচলিত আছে, কিছুকাল হইতে আমি তাহা সংগ্রহ করিতে প্রবৃত্ত ছিলাম। আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে সেই ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে, কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে, সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল। এই কথা থেকে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথের কাছে ছড়ার রসাস্বাদনটাই বড় ছিল। তিনি ছড়া সংগ্রহ করেছেন একটি রসের মাধুর্যে আকৃষ্ট হয়ে। রবীন্দ্রনাথ ছেলে ভোলানো ছড়া দুইয়ে ভূমিকায়, ছোট একটা ভূমিকা, মাত্র ১.৫ পৃষ্ঠার বলেছি। এই ভূমিকার শুরুতে বলেছেন, আমাদের অলঙ্কার শাস্ত্রে ৯ রসের উল্লেখ আছে, কিন্তু ছেলে ভুলানো ছড়ার মধ্যে যে রসটি পাওয়া যায় তাহা শাস্ত্রোক্ত কোনো রসের অন্তর্গত নহে। সদ্যকর্ষণে মাটি হইতে যে সৌরভটি বাহির হয়, অথবা শিশুর নবনীত কোমল দেহের যে স্নেহোদ্বেলকর গন্ধ, তাহাকে পুষ্প, চন্দন, গোলাপ জল, আতর বা ধূপের সুগন্ধের সহিত এক শ্রেণীতে ভুক্ত করা যায় না। সমস্ত সুগন্ধের অপেক্ষা তাহার মধ্যে যেমন একটি অপূর্ব আদিমতা আছে, ছেলে ভুলানো ছড়ার মধ্যে তেমনই একটি আদিম সৌকুমার্য আছে। সেই মাধুর্যটিকে বাল্যরস নাম দেওয়া যাইতে পারে। তাহা তীব্র নহে, গাঢ় নহে, তাহা অত্যন্ত স্নিগ্ধ, সরস এবং যুক্তিসঙ্গতিহীন। শুদ্ধমাত্র এই রসের দ্বারা আকৃষ্ট হইয়াই আমি বাংলাদেশের ছড়া সংগ্রহে প্রবৃত্ত হইয়াছিলাম। আমরা এখানে রবীন্দ্রনাথের এই যে রসতাত্ত্বিক যে বিষয়টি, সেইটি একটু দেখতে পেলাম যে রবীন্দ্রনাথ কীভাবে এই ছড়ার রসাস্বাদন করেছেন। তার যে নন্দনতাত্ত্বিক যে দৃষ্টিভঙ্গি, সেই নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মধ্যে তিনি এই শৈশবের যে রস, যে বাল্যরস, সে বাল্যরসটিকেই বরাবর ছড়ার মধ্যে অনুসন্ধান করেছেন। এই অনুসন্ধান করতে গিয়ে তিনি একটু নানান জায়গায় তার যে শিল্পতত্ত্ব বিষয়ক আমরা কিছু মতামত পাই, সেই মতামতেও আমরা রবীন্দ্রনাথের এই একই নন্দনতাত্ত্বিক ভাবনার পরিচয় পাই। আমরা একটু দেখে নিই যে রবীন্দ্রনাথ
এই শিল্পতত্ত্বে কি বলেছেন, বিশেষ করে এই ছড়াগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে সেইটি প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। শিল্প বা সাহিত্য এবং ফোকলোরের বিচারে রবীন্দ্রনাথ পৃথক কোনো মানদণ্ড হাজির করেননি। শিল্প কি? এ কথার উত্তরে রবীন্দ্রনাথ বলেছেন, শিল্প হলো মানুষের আত্মিক শক্তির বিকাশ। তিনি শিল্পকে মায়া বলেছেন শিল্পের অসঙ্গেয় স্বভাবটুকু নিদর্শন করার জন্য। শিল্পকে মিথ্যা বলা তার অনভিপ্রেত। সে কারণে তিনি যে শিল্প সত্যের কথা বলেন তা হয়ে ওঠে চিরন্তন এক সত্য। রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে রবীন্দ্রনাথ শিল্পকর্মের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, শিল্প হল মহাসত্তার আহ্বানে মানুষের সৃষ্টিশীল মনের প্রত্যুত্তর। অতএব শিল্প বা আর্ট হলো মানুষের সৃষ্টিশীল আত্মার প্রকাশ। এই সৃষ্টিশীল আত্মার প্রকাশে রবীন্দ্রনাথ রসকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই রস সম্পর্কে সাহিত্যতত্ত্ব প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের অলঙ্কার শাস্ত্রে বলেছে বাক্যং রসাত্মকম কাব্যম। আমি আবারও বলছি, বাক্যম রসাত্মকম কাব্যম। সৌন্দর্যের রস আছে, কিন্তু এ কথা বলা চলে না যে রসেরই সৌন্দর্য আছে। সব রসেরই সৌন্দর্য আছে। সৌন্দর্যের সঙ্গে অন্য সকল রসের মিল আছে ওইখানে, যেখানে সে আমাদের অনুভূতির সামগ্রী। অনুভূতির বাইরে রসের কোনো অর্থই নেই। রস মাত্রই তথ্যকে অধিকার করে তাকে অনির্বচনীয়ভাবে অতিক্রম করে। রস পদার্থ বস্তু অতীত এমন একটি ঐক্যবোধ যা আমাদের চৈতন্যে মিলিত হতে বিলম্ব করে না। এখানে তার প্রকাশ আর আমার প্রকাশ একই কথা। রবীন্দ্রনাথের এই যে রসতাত্ত্বিক ব্যাখ্যা, এই ব্যাখ্যা প্রসঙ্গে বা নন্দনতাত্ত্বিক যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা প্রসঙ্গে ডক্টর ক্ষেত্রগুপ্ত যথার্থ বলেছেন, একটি মন্তব্য করেছেন। তার মন্তব্যটিকে আমরা যথার্থ বলে মনে করি। যে ক্ষেত্রগুপ্ত বলেছেন, স্বয়ং রবীন্দ্রনাথ লোকসৃষ্টির নান্দনিক মূল্যায়নে বারংবার প্রবৃত্ত হয়েছেন। বিচার বিবেচনার প্রচলিত রীতিনীতির বাইরে চলে গিয়েছেন। তা শুধু মনীষী বিশেষের দামি ভাবনা বলে একপাশে সশ্রদ্ধভাবে সরিয়ে রাখার ব্যাপার নয়। এর মধ্যে একটা বিদ্যাশৃঙ্খলার আহ্বান আছে। একটা বিশিষ্ট স্কুলিং, মন্ত্রহীন ব্রাত্যদের লোকসৃষ্টির একটা অধিকারের কথা। আমরা রবীন্দ্রনাথের এই যে ফোকলোর ভাবনার একটা সমগ্র স্বরূপকে অনুধাবন করছি বা করতে পারলাম ডক্টর ক্ষেত্রগুপ্তের এই উদ্ধৃতির মাধ্যমে। আর রবীন্দ্রনাথ নিজে ছেলে ভুলানো ছড়াগুলোকে কিভাবে দেখেছেন, আমরা সে কথা একটু আগে বলেছি, যে মেঘের কথা বলেছি, যে রবীন্দ্রনাথ নিজেও বেশ কয়েকবার এই প্রবন্ধে, ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে বলেছেন, আমি ছড়াকে মেঘের সহিত তুলনা করিয়াছি। কেন মেঘের সঙ্গে তুলনা করেছেন? উভয়ই পরিবর্তনশীল। রবীন্দ্রনাথ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন যে উভয়ই পরিবর্তনশীল, বিবিধ বর্ণে রঞ্জিত, বায়ু স্রোতে যদৃচ্ছা ভাসমান। অর্থাৎ তিনটি পয়েন্ট রবীন্দ্রনাথই বলে দিয়েছেন, যে মেঘ এবং শিশুর যে মন বা মনস্তত্ত্ব উভয়ই পরিবর্তনশীল এবং বিবিধ বর্ণে রঞ্জিত। আমরা শুরুতে যে কথাটি একটু বলার চেষ্টা করেছি রবীন্দ্র বিশ্লেষণের শুরুতে, যে এই যে শিশুর মন, সেই শিশুর মনের যে রূপ, সেই রূপটি ছেলে ভোলানো ছড়ায় রবীন্দ্রনাথ এত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, যে রবীন্দ্রনাথের এই ব্যাখ্যাটিকে আমরা শিশু মনস্তাত্ত্বিক বা শিশু মনস্তত্ত্বের সঙ্গে তুলনা করতে পারি। যে রবীন্দ্রনাথের যে ভাবনা, এইটি রবীন্দ্রনাথের এই লোকছড়ার মধ্যে আমরা শিশু মনস্তত্ত্বের পরিচয় পাই। তবে সেই মনস্তত্ত্বটি ফ্রয়েডীয় মনস্তত্ত্বের মতো নয়। রবীন্দ্রনাথের শিশু মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ, সেই মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি ফ্রয়েডীয় মনস্তত্ত্বের মতো নয়। ফ্রয়েড শিশুদের মনস্তত্ত্ব ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে যৌন মনস্তত্ত্বের কথা বলেছেন,
কিন্তু রবীন্দ্রনাথের যে মনস্তত্ত্ব সেটি হলো নন্দন মনস্তত্ত্ব। শিশুর যে নন্দন দৃষ্টিভঙ্গি এবং রবীন্দ্রনাথের যে নন্দন দৃষ্টিভঙ্গি, এই দুইয়ের একাকার করেছেন রবীন্দ্রনাথ তার ছেলে ভুলানো ছড়ার ব্যাখ্যা বিশ্লেষণে। আমরা আর একটুই দুটো একটা উদ্ধৃতি একটু দিব যে রবীন্দ্রনাথ কিভাবে এই শিশুর মনের কথাটি একটু বলেছেন, যে শিশুর মনের যে জগৎ সেটিকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেইটি একটু আমরা দেখি। যে কিন্তু বালকের প্রকৃতিতে মনের প্রতাপ অনেকটা ক্ষীণ, জগৎ সংসার এবং তাহার নিজের কল্পনাগুলি তাহাকে বিচ্ছিন্নভাবে আঘাত করে, একটার পর আর একটা আসিয়া উপস্থিত হয়। মনের বন্ধন তাহার পক্ষে পীড়াজনক। সুসংলগ্ন কার্যকারণ সূত্র ধরিয়া জিনিসকে প্রথম হইতে শেষ পর্যন্ত অনুসরণ করা তাহার পক্ষে দুঃসাধ্য। এই যে বালক নিয়ম মানিয়া চলিতে পারে না, সে সম্প্রতি মাত্র নিয়মহীন ইচ্ছানন্দময় স্বর্গলোক হইতে আসিয়াছে। আমাদের মতো সুদীর্ঘকাল নিয়মের দাসত্বে অভ্যস্ত হয় নাই। এই জন্য সে ক্ষুদ্র শক্তি অনুসারে সমুদ্র তীরে বালির ঘর এবং মনের মধ্যে ছড়ার ছবি স্বেচ্ছামতো রচনা করিয়া মর্তলোকে দেবতার জগৎ লীলার অনুকরণ করে। উভয়ের মধ্যে একটা ইচ্ছাময় আনন্দের সাদৃশ্য আছে। অর্থাৎ লোকছড়াগুলো যেহেতু শিশুদের দ্বারা রচিত, শিশু মনেই এর বিকাশ এবং শিশু মনেই তার স্থিতি, সুতরাং শিশু মনের বিরাট প্রভাব এই লোকছড়াগুলোর মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ সেই শিশু মনস্তত্ত্বটি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন এবং সে কারণেই তিনি শেষে এই প্রবন্ধের, এই ছেলে ভুলানো ছড়া প্রবন্ধের প্রথম ছড়ার প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন যে শিশু মনোবিজ্ঞানের কোনো সূত্র সম্মুখে ধরিয়া রচিত হয় নাই। এই ছড়াগুলি শিশু মনোবিজ্ঞানের কোনো সূত্র সম্মুখে ধরিয়া রচিত হয় নাই। এই কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ তখন যে মনোবিজ্ঞানের যে মডার্ন যে থিওরিগুলো আছে সেই থিওরির সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে গেছে। অর্থাৎ ফ্রয়েডের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব রবীন্দ্রনাথ, আমাদের মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ এই প্রবন্ধটি 1301-এ লিখেছেন, অর্থাৎ 1893 খ্রিস্টাব্দে। আর ফ্রয়েড তার মনস্তাত্ত্বিক যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেইটি 1895 খ্রিস্টাব্দে। অর্থাৎ ফ্রয়েডের যে মনসমীক্ষণিক ব্যাখ্যা তার 2 বছর আগেই রবীন্দ্রনাথ এই শিশু মনস্তত্ত্ব নিয়ে এই রকম একটি চমৎকার প্রবন্ধ লিখেছেন। এবং এই সময় রবীন্দ্রনাথের বয়স খুব বেশি নয়। কত বছর আমরা দেখছি, 1861, 1891, 20 বছর, 30 বছর, প্রায় 35 বছর। এই 35 বছরেই 33, 35 বা 34 বছরের মধ্যে রবীন্দ্রনাথ এত চমৎকার, এই বয়সে রবীন্দ্রনাথ একটি অসাধারণ প্রবন্ধ উপহার দিয়েছেন, বা এই রকম ভাবনা, একটা দার্শনিক ভাবনা নিয়ে তিনি শিশুর মনোজগতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যেটি পৃথিবীতে আজ পর্যন্ত শিশু মনস্তত্ত্ব নিয়ে এইরকমভাবে কেউ ব্যাখ্যা করেননি। অর্থাৎ রবীন্দ্রনাথের যে আমরা ফোকলোরের যখন মতবাদের কথা বলেছি, সেখানে যে নন্দন মতবাদের কথা বলেছি, সেই নন্দন মতবাদটি রবীন্দ্রনাথ প্রচার করেছেন এই ছেলে ভুলানো ছড়ার ব্যাখ্যা বিশ্লেষণেই। এই ব্যাখ্যা বিশ্লেষণটি রবীন্দ্রনাথের আগে ফোকলোরের নন্দনতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীতে আর কেউ করেন নাই, রবীন্দ্রনাথই প্রথম করেছেন। এবং রবীন্দ্রনাথের বহু পরে কেউ কেউ যেমন ইসরায়েলের একজন ফোকলোরবিদ এবং জার্মানের একজন ফোকলোরবিদ এবং পরবর্তীকালে আমেরিকায় বা ইউরোপে এই ফোকলোরের নন্দনতাত্ত্বিক একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে মনোযোগ আকৃষ্ট হয়েছে। এবং সেটিও রবীন্দ্রনাথ বলার প্রায় অন্ততপক্ষে 70-80 বছর পর। তার মানে রবীন্দ্রনাথই পৃথিবীতে প্রথম যিনি এই শিশুর মনস্তত্ত্ব, বিশেষ করে লোকছড়ায় শিশুর মনস্তত্ত্ব নিয়ে, শিশুর স্বপ্ন জগৎ নিয়ে, শিশুর কল্পনার জগৎ নিয়ে এই রকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। রবীন্দ্র সমকালে লোকছড়া নিয়ে এই রকম ব্যাখ্যা বিশ্লেষণ আর দ্বিতীয়টি পাওয়া যায় না। এই ব্যাখ্যা বিশ্লেষণই আমাদের
বিশেষ করে পরবর্তীকালে ফোকলোর চর্চায় বিরাট প্রভাব বিস্তার করেছিল। যে এবং সেই চর্চা থেকে আমরা আর বেরিয়ে আসতে পারিনি। রবীন্দ্রনাথ যে আদর্শ আমাদের দিয়ে গিয়েছিলেন, যে লাইন দিয়ে গিয়েছিলেন, সেই লাইনেই পরবর্তীকালে আমাদের দেশে লোকসাহিত্যর চর্চা অব্যাহত থেকেছে। অর্থাৎ আমাদের দেশে বরাবর লোকসাহিত্যের চর্চা যারা করেছেন তারা বাংলা সাহিত্যের ছাত্র বা বাংলা সাহিত্যের শিক্ষক। কিন্তু ইউরোপে, আমেরিকায় ফোকলোর চর্চা যারা করেছেন তারা সমাজবিজ্ঞানের মানুষ, নৃবিজ্ঞানের মানুষ। সাহিত্যের ছাত্ররা সেখানে ফোকলোর নিয়ে খুব একটা চিন্তাভাবনা করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে তার উল্টো ব্যাপারটি ঘটেছে। এখানে আমরা সাহিত্যকে নিয়ে বা সাহিত্যের ছাত্ররা লোক সাহিত্যের ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এবং আমাদের দেশে আজও অনেকেই মনে করেন সে কারণে যে ফোকলোর মানেই লোক সাহিত্যের ব্যাপার। কিন্তু ইউরোপ, আমেরিকায় ফোকলোরকে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞানের বিষয় হিসেবে, এমনকি কোনো কোনো জায়গায় ভূগোলের সঙ্গেও অন্তর্ভুক্ত করে ফোকলোরের পঠন পাঠন হচ্ছে। তো সেই কারণে সেখানে ফোকলোর সামাজিক বিজ্ঞানের একটি অংশ হিসেবে তার বিকাশ ঘটেছে। কিন্তু আমাদের দেশে ফোকলোরের বিকাশ ঘটেছে মানবীয় দৃষ্টিভঙ্গিতে, বিশেষ করে মানবিকী বিদ্যার পরিপ্রেক্ষিতে। তো রবীন্দ্রনাথ যে পথ নির্দেশ করে দিয়েছিলেন সে পথেই আমরা হেঁটেছি সুদীর্ঘকাল। তো আমরা রবীন্দ্রনাথের এই ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা তাড়িত হয়েছি। রবীন্দ্রনাথ ছড়ার ব্যাখ্যা বিশ্লেষণে প্রথম যে কথাটি ওই সময় অন্য কারো মাথায় আসেনি, যে আজকের দিনে আমরা একটি ছবি দেখাচ্ছি এখন, ছড়ার মিশ্রণ। এটি একটি মডার্ন চিত্র ছড়ার মিশ্রণের। এইটি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ছড়ার এই যে মিশ্রণ সংক্রান্ত এই চিত্রটি উপস্থাপন করেছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ তার জাপানিজ অ্যান্ড বেঙ্গলিস রাইমসের কম্পারেটিভ স্টাডিতে। আমরা এইটি নিয়ে এখন একটু কথা বলবো। অর্থাৎ যে মিশ্রণের কথা আমরা এখন বলছি সেই মিশ্রণ রবীন্দ্রনাথ লোকছড়ার উপরে যখন লিখছেন, যখন বাংলাদেশে, তখন ফোকলোরের চর্চা খুব ভালো মতো শুরুই হয়নি। ফোকলোরের আধুনিক পদ্ধতি নির্ভর কোনো বিদ্যার শুরু হয়নি। সেই জায়গায় রবীন্দ্রনাথ ছড়ার মিশ্রণ নিয়ে কথা বলছেন এবং ছড়ার এই মিশ্রণটিকে রবীন্দ্রনাথ বলেছেন কামরূপ ধারিতা, কামরূপ চারিতা। অর্থাৎ একটি ছড়ার সঙ্গে যখন আরেকটি ছড়া মিশে যাচ্ছে, একটি ছড়ার মধ্যে আরেকটি ছড়ার যে দুটো চারটে লাইন ঢুকে যাচ্ছে, সেই লাইনটিকে, যেমন আমরা আগডুম বাগডুম ছড়ার কথা বলেছি, আগডুম বাগডুম ছড়া তিনি 3টি পাঠ দিয়েছেন এবং এই যে পাঠের মিশ্রণ, এই মিশ্রণটি এরকম, যেমন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক মৃদং ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলাপুলি, কমলাপুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা, আই রঙ্গ হাটে যাই, গুয়া পান কিনে খাই, একটা পান ফোপরা, মায়ে ঝিয়ে ঝগড়া। এরকম কোনো কোনো জায়গায় আছে। আরেকটি পাঠে আছে যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাই মৃগেল ঘাগর বাজে, বাজতে বাজতে পলো ঠুলি, ঠুলি গেল কমলা ফুলি, আইরে কমলা হাটে যাই, পান গুয়াটা কিনে খাই, কচি কুমড়োর ঝোল, ওড়ে জামাই গা তোল, জ্যোৎস্নাতে ফটিক ফোটে, কদম তলায় কে রে, আমি তো বটে নন্দঘোষ, মাথায় কাপড় দে রে। আরেকটি পাঠে আছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, লাল মৃগেল ঘাগর বাজে, বাজতে বাজতে এলো ডুলি, ডুলি গেল সেই কমলা ফুলি, কমলা পুলির বিয়েটা, সূর্যি মামার টিয়েটা, হারমুরমুর কেলে জিরে, কুসুম কুসুম পানের বীরে, রায় রায় রাবণ, হলুদ ফুলে কলুদ ফুল, তারার নামে টগর ফুল, এক গাছি করে মেয়ে খাড়া, এক গাছি করে পুরুষ খাড়া, জামাই বেটা ভাত খাবি তো এখানে এসে বস, খা গন্ডা গন্ডা কাঁঠালের কোষ। এই যে 3টি ছড়া দেখছি, একই ছড়া আগডম বাগডম, কিন্তু 3টি ছড়া 3 রকম। এই 3 রকম ছড়ার মিশ্রণ রবীন্দ্রনাথ এই মিশ্রণকে বলেছেন ছড়ার কাম রূপ ধারিতা ও কাম রূপ চারিতা। মানে বিষয়টিকে খুব বেশি মানে এই বাক্যটিকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে হয় না। কামরূপ ধারিতা এবং কামরূপ চারিতা, এটি এই যে একটির সঙ্গে আরেকটির যে মিশে যাওয়া, এই মিশে যাওয়াটি আমরা একটি চিত্রের মাধ্যমে এখন একটু দেখছি।
যে একটি অরিজিনাল ছড়া, যেটিকে আমরা যদি এই আগডুম বাগডুম প্রথম পার্ট ধরি, এইটি প্রথম পার্ট। রাইমস যেটা 2 নম্বরে বললাম আমরা দ্বিতীয় পার্ট আগডুম বাগডুম আর 2 নম্বর ছড়া। 3 নম্বরে আরেকটি আগডুম বাগডুম ছড়া আমরা বললাম। এখন 4 নাম্বার এসে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম ছড়ার চিত্রটি এই রকম, এই ত্রিভুজ আকৃতির। এইটির 4 নম্বর ছড়ায় ঢুকে গেছে, 2 নম্বর ছড়াটিও এইখানে ঢুকে গেছে এবং 3 নম্বর ছড়ার কিছু অংশ এখানে ঢুকে গেছে। 5 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 1, 2, 3 এমনকি 4 নম্বর ছড়ারও মিশ্রণ ঘটেছে। যে 3 নম্বর চতুর্থতে মিশ্রণটি ঘটেছে যে 1 নম্বর রাইমসটি এসেছে প্রথমে, 3 নম্বর এসেছে মাঝখানে, আর 2 নম্বর ছড়াটি ঢুকে গেছে শেষে। আর পঞ্চম ছড়ায় আমরা দেখতে পাচ্ছি এখানে মিশ্রণটি ঘটেছে, 3 নম্বর ছড়া এসেছে 1 নম্বরে প্রথম লাইনে, 2 নম্বরটি 2 নম্বরে থেকেছে, আর 1 নম্বর ছড়ার আর কিছু লাইন মানে 1 নম্বর ছড়ার লাইনটি একবার সবার শেষে চলে এসছে। এই যে এইভাবেই ছড়ার মিশ্রণ ঘটে। এটাই শুধু ছড়ার ক্ষেত্রে নয়, ফোকলোরের যত উপাদান উপকরণ আছে প্রায় সবগুলো, বিশেষ করে ছড়াতে বেশি, তবে রূপকথাতে আছে, লোককথায় আছে, লোককাহিনীর মধ্যে আছে। বিশেষ করে দীর্ঘ যে সমস্ত কাহিনী, সে কাহিনীগুলোর মধ্যে এটি বেশি হয়। এখন মিশ্রণটা কেন হয়? মিশ্রণ হয় এই কারণে যে আসলে এইটি মুখস্থ বিদ্যার ব্যাপার, সেই কারণেই এই মিশ্রণের ব্যাপারটি ঘটে। মানুষ স্মৃতি মনে রাখতে পারে না, একসময় একটি বলতে গিয়ে আরেকটি বলে ফেলে, সেই কারণেই এই মিশ্রণটি ঘটে যায়। আমরা এখন একটু অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। যে আমরা এখানে 3টি প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখবে। যে লোকছড়া বিশ্লেষণে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। লোকছড়া বিশ্লেষণে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর লোকছড়াকে কোন রসে অভিষিক্ত করেছেন? লোকছড়ার বিশ্লেষণে রবীন্দ্রনাথের সেই রসতাত্ত্বিক ব্যাখ্যা উপস্থাপন করো। 3 নম্বর, লোকছড়াগুলি অথবা ছেলে ভোলানো ছড়াগুলি শিশু মনোবিজ্ঞানের কোনো সূত্র সম্মুখে ধরিয়া রচিত হয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মত ব্যাখ্যা করো। আমরা যে কথাগুলো বলেছি এই কথাগুলোই যদি তোমরা একটু মনোযোগ দিয়ে নোট নাও এবং সেগুলো যদি একটু লেখো, তাহলে চমৎকার একটি তোমাদের উত্তর হবে। প্রথমে একটি নোট তৈরি করবে, তারপর সেই নোটের দৃষ্টিভঙ্গি থেকে তোমরা পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। আমরা রেফারেন্স বই এর একটা উদাহরণ দিচ্ছি। এখানে সেই রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থ, সেই আদি লোকসাহিত্য গ্রন্থ 1314 বঙ্গাব্দের যে গ্রন্থটি, সেই গ্রন্থটি আমরা দেখতে পাচ্ছি। একটি চটি বই, এর মধ্যে মাত্র 4টি প্রবন্ধ আছে, সেগুলো আমরা বলেছি। এরপরে আরেকটি গ্রন্থর কথা বলছি, যে ফোকলোরিক রবীন্দ্রনাথ, সংকলন ও সম্পাদনা ডক্টর বেলাল হোসেন। এটি আমার সম্পাদনা গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে এই লোকসাহিত্য গ্রন্থটি সম্পূর্ণ আছে। এছাড়া রবীন্দ্রনাথের যত ফোকলোরের যে সমস্ত প্রবন্ধগুলো আছে সবগুলোই প্রবন্ধ আছে, টেক্সট। এছাড়াও রবীন্দ্রনাথের ফোকলোর ভাবনা নিয়ে আমাদের 2 বাংলায় যারা বিখ্যাত পণ্ডিত, ফোকলোরের পণ্ডিত, তারা যে আলোচনাগুলো করেছেন, সেই 30টি গবেষণা প্রবন্ধ আছে এখানে। একটু ভলিউম সাইজের গ্রন্থ, প্রায় 500-600 পৃষ্ঠার একটি বই এইটি। এই বইটি তোমাদের কাছে থাকলে রবীন্দ্রনাথের এই ফোকলোর ভাবনা নিয়ে বা রবীন্দ্রনাথের এই লোকসাহিত্য বিষয়ক তোমাদের আর দ্বিতীয় কোনো বইয়ের প্রয়োজন পড়বে না। তারপরেও তোমরা গবেষণার জন্য বিশেষ করে একাধিক বই দেখতে পারো। কিন্তু যারা শিক্ষার্থী, তারা একটু হাতের কাছে একটু এমন একটা বই প্রত্যাশা করেন যে বইটির মধ্যে সবই থাকবে। তো এই বইটির মধ্যে এইরকম সব আছে। এছাড়াও মূল বইটি তোমরা অবশ্যই দেখবে, রবীন্দ্রনাথের লোকসাহিত্য। এই বইটি বিশ্বভারতী থেকে প্রকাশ হয়েছে, বাইরে পাওয়া যায় না। বাইরে পাওয়া গেলেও সেই বইগুলো একটু ভুলে ভরা। তো এই মূল বইটি যদি না পাও, আমার এই বইটির মধ্যে মূল গ্রন্থটি রয়েছে, মূল গ্রন্থ রয়েছে। এছাড়া রেফারেন্স তো আছেই, 2টা দিকই আছে এর মধ্যে। রবীন্দ্রনাথ ফোকলোরকে কীভাবে আধুনিক দৃষ্টিভঙ্গিতে প্রয়োগ করেছেন, আমরা একটু শেষের দিকে এসে তার কয়েকটি প্রমাণ দেখতে পাচ্ছি। একটি পেন্টিংস দেখছি,
রবীন্দ্রনাথের অঙ্কিত। আহ, রবীন্দ্রনাথ কিভাবে ফোকলোরকে উপস্থাপন করেছেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি পেন্টিংস, পাখি এবং জীবজন্তুর একটি ছবি, শ্রীগালের। রবীন্দ্রনাথ কিভাবে ফোকলোরকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে প্রয়োগ করেছেন তার এই চিত্রকলার মধ্য দিয়ে আমরা তার একটু প্রমাণ দেখি। তো তোমাদের সকলকে ধন্যবাদ, সকলের সুন্দর জীবন প্রত্যাশা করি, সবাই ভালো থাকবে।